আমি অনেক দিন আগেই আপনাদের বলেছিলাম যে ভলেন্টারি রিটায়ারমেন্ট সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের কি নিয়ম আছে, সেই নিয়মগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, আজকে আমি সেই বিষয়টি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি যে এই ভলেন্টারি রিটায়ারমেন্ট সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশিকা, মূলত সেই নির্দেশিকা হচ্ছে 20 আগস্ট 1981 একটা নির্দেশিকা আছে এবং পরবর্তী সময়ে 2013 সালের একটা নির্দেশিকা আছে। মূলত ভলেন্টারি রিটায়ারমেন্টের ক্ষেত্রে এই দুটো নির্দেশিকাকেই কিন্তু ফলো করা হয়, যদিও 2019-এ যে রোপা, সেখানে কিন্তু বিশেষ কিছু সুবিধার ক্ষেত্রে একটুখানি পরিবর্তন হয়েছে। আমি পরে রোপা ভিত্তিক পরিবর্তনটা বলে দেবো, কিন্তু ভলেন্টারি রিটায়ারমেন্টের ক্ষেত্রে যে শর্ত বা প্রাইমারি কন্ডিশনগুলো আছে সেগুলি মূলত এই 1981 এবং 2013-র যে বিজ্ঞপ্তি, সেটাকেই কিন্তু বহু দিন ধরে ফলো করে আসা হচ্ছে। ফার্দার কোনো রকম নোটিফিকেশন, বিজ্ঞপ্তি বা ক্লারিফিকেশন কিন্তু আপাতত কিছু নেই। তো চলুন আমি আপনাদের সেই বিজ্ঞপ্তিটা দেখাই এবং তার সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমি আপনাদের সামনে 20 আগস্ট 1981 সেই বিজ্ঞপ্তিটা তুলে ধরেছি। এই বিজ্ঞপ্তিতে মূলত 15টি পয়েন্ট আছে, যে 15টি পয়েন্টের ওপর এই ভলেন্টারি রিটায়ারমেন্টের সমস্ত শর্তগুলো কিন্তু লিপিবদ্ধ করা আছে। তবে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে এই যে পয়েন্টগুলি আছে এর এত ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি সংক্ষেপে আপনাদের এর যে মূল বিষয় সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রথম যে পয়েন্টটি আছে বা প্রথম অংশে, সেখানে কিন্তু মূলত যেটা বলতে চেয়েছে যে এই যে ভলেন্টারি রিটায়ারমেন্ট কারা পাবে না, সেখানে মূলত উল্লেখ করেছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো সরকারি কর্মচারী যারা 20 বছরের জন্য একটা যোগ্য পরিষেবা যারা দেবে, যারা 20 বছরের সময়সীমাটা ফুলফিল করবে, তারা অবশ্যই এই যে ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম তার কিন্তু একটা সুবিধা তারা পাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা শর্ত আছে যে নিয়োগকারী যে কর্তৃপক্ষ, তার মানে যে সংস্থার মাধ্যমে উনি নিযুক্ত হচ্ছেন, সেটা হতে পারে ডিপিএসসি, সেটা হতে পারে বোর্ড, পর্ষদ, যে কেউ, তো তাকে বা সেই কর্তৃপক্ষকে বা সেই বোর্ডকে কিন্তু রিটায়ারমেন্ট নেওয়ার মানে ভলেন্টারি রিটায়ারমেন্ট নেওয়ার 3 মাস আগে কিন্তু লিখিতভাবে অবসর গ্রহণের জন্য কিন্তু একটা নোটিশ দিতে হবে বা একটা অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। তা এইটাই মূলত প্রথম দিকে বা প্রথম পার্টে কিন্তু বলা আছে এবং তার সাথে কিন্তু আরও উল্লেখ করা আছে যে বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে কর্মচারীর ইচ্ছাধীন। মানে এখানে সরকার বা কোনো সংস্থা কিন্তু জোর করে ওনার ওপর চাপিয়ে দিতে পারবে না। তার মানে কোনো কর্মচারী যদি মনে করে থাকেন স্বেচ্ছায় তিনি 20 বছরের পর যোগ্য সার্ভিস দেওয়ার পর ভলেন্টারি রিটায়ারমেন্ট নেবেন, তবেই কিন্তু উনি সেক্ষেত্রে আবেদন করবেন এবং সেটা কিন্তু প্রপার ওয়েতে, প্রপার চ্যানেলে অ্যাপ্রুভ হলে উনি কিন্তু সেই সুবিধা পাবেন। দেখুন, দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে যেটা মূলত যেটা উল্লেখ করেছে যে এখানে কিন্তু অবসরকালীন যে ভাতা বা যে পেনশন, সেটা কিন্তু তিনি অবশ্যই পাবেন। 3 নম্বর পয়েন্টের ক্ষেত্রে যেটা উল্লেখ করেছে যে ওই যে 3 মাস আগে যে একটা নোটিশ বা অ্যাপ্লিকেশন দেওয়ার কথা বলা হয়েছে, সেটা কিন্তু বিশেষ ক্ষেত্রে 3 মাসের থেকে কম সময় হলেও চলবে, তবে সেটা কিন্তু বিচার্য বিষয়। 4 নম্বর পয়েন্টের ক্ষেত্রে যেটা মূলত বলেছে যে লিভ নট ডিউ বা অগ্রিম ছুটির যে বিষয়, সে অগ্রিম ছুটির বিষয়টা কীরকম না, যদি ধরুন কোনো কর্মচারী যে অগ্রিম ছুটি অবস্থায় থেকে যদি তিনি আর চাকরিতে ফিরে না আসেন, তাহলে এই যে ভলেন্টারি রিটায়ারমেন্ট যে স্কিম বা এই যে প্রকল্প, এই প্রকল্পের অধীনে তিনি যখন অবসর গ্রহণ করবেন, তাহলে তখন কি হবে না, অবসর কার্যকর হবে কিন্তু তিনি যেদিন থেকে ছুটি নিয়েছেন সেই দিন থেকে। তার মানে হচ্ছে যে উনি যদি ছুটি নিলেন এবং হঠাৎ করে ছুটি নেওয়ার পর আর জয়েন না করে যদি উনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে যেদিন থেকে ছুটি নিয়েছেন সেই দিন থেকে কিন্তু কাউন্ট করা হবে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে ওনার 20 বছর ফুলফিল হচ্ছে না এবং তার জন্য 2 মাস, 1 মাস বা 1.5 মাসের ওনাকে বেতন দেওয়ার পরে তারপরে কিন্তু 20 বছর ফুলফিল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই বর্ধিত বা ওই অতিরিক্ত বেতন যেটা, সেটা কিন্তু কেটে নেওয়া হবে। দেখুন, 5 নম্বর পয়েন্টে যেটা মূলত বলেছে যে এই যে ভলেন্টারি রিটায়ারমেন্ট, ধরুন কেউ একজন অ্যাপ্লিকেশন করেছেন এবং তিনি পরবর্তী সময় মনে করছেন যে না, তিনি সেটা প্রত্যাহার করবেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই প্রত্যাহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও এই নিয়োগকারী যে কর্তৃপক্ষ আছে তার কিন্তু অনুমোদন কিন্তু নিতে হবে এবং সেটা কিন্তু সম্পূর্ণরূপে ওনাদের ওপর নির্ভর করছে যে ওনারা সেটা অনুমোদনের যে ব্যাপারটা সেটা কি হবে। তো তারপরে দেখুন 6 নম্বরে যে পয়েন্টটি বলেছে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, এখানে যেটা বলেছে
যে 20 বছরের যোগ্য পরিষেবা সম্পূর্ণ করার পর যদি দেওয়া কোনো স্বেচ্ছা অবসর মানে এই ভলেন্টারি রিটায়ারমেন্টের যে নোটিশ, এইটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে যে কর্তৃপক্ষের যে অনুমোদন, সেই অনুমোদনের ওপর নির্ভর করবে। মানে বিষয়টা কীরকম, মানে ভলেন্টারি রিটায়ারমেন্টের ক্ষেত্রে কিছু বাধা বা কিছু রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে। কীরকম, যেমন 6 নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে না, যদি ধরুন কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো বড় ধরনের শাস্তিমূলক তদন্ত চলছে বা কোনো বিচারাধীন বিষয় থাকে, এইরকম যদি কোনো বিষয় থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই বিবেচনাধীন থাকবে। তারপরে ধরুন কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা চলে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিষয়টা যে কর্তৃপক্ষ আছেন, যার আওতায় উনি নিযুক্ত হয়েছেন বা কাজ চালিয়ে যাচ্ছেন, ওনারা কিন্তু বিচার বিবেচনা করবেন যে আদৌ ওনাকে কিন্তু ভলেন্টারি রিটায়ারমেন্ট দেওয়া যাবে কি যাবে না। এবং সেই সমস্ত ক্ষেত্রে সাধারণত কি হয় না, সেই সমস্ত ক্ষেত্রে গ্রুপ এ বি সি লেভেলের কর্মচারী যদি হয় তাহলে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রী ইনচার্জের একটা অনুমোদন লাগবে এই ভলেন্টারি রিটায়ারমেন্ট নেওয়ার ক্ষেত্রে। আর গ্রুপ ডি লেভেলের যদি কর্মচারী হন তাহলে সেক্ষেত্রে সেই বিভাগের প্রধান, সেই ডিপার্টমেন্টের যিনি হেড আছেন, ওনার কিন্তু অনুমোদন অবশ্যই লাগবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে ক্ষেত্রে নোটিশের গ্রহণযোগ্যতার অনুমোদন প্রয়োজন, যদি কর্তৃপক্ষের নোটিশ মেয়াদ শেষ হওয়ার আগে কোনো রকম কন্ট্রাডিক্টরি বা অপোজিট অর্ডার যদি কোনো রকম না আসে, তাহলে পরে কিন্তু তার যে ভলেন্টারি রিটায়ারমেন্ট সেটা কিন্তু কার্যকর হয়ে যাবে। মানে পরিষ্কার কথা হচ্ছে, যদি কোনো রকম ঝুট ঝামেলা না থাকে, কেস বা বিচারাধীন বিষয় যদি কিছু না থাকে, ফৌজদারি মামলা যদি না থাকে, তাহলে উনি কিন্তু প্রপার ওয়েতে স্যাংশন পাবেন এবং রিটায়ারমেন্টের সুবিধা গ্রহণ করতে পারবেন। আর যদি সেটা থাকে তাহলে পরে কিন্তু ওনাকে ওই মন্ত্রী ইনচার্জ বা বিভাগীয় প্রধানের কাছ থেকে অনুমোদন সাপেক্ষে বিষয়টা অনেক জটিল হয়ে যাবে। দেখুন, তারপরে যে 7 নম্বর পয়েন্টটা আছে, আমি এটা বিস্তারে ব্যাখ্যা করছি না। 7 নম্বর পয়েন্টের বিষয়টা একটা ওয়েটেজের বিষয় আছে না, সেখানে কি বলা ছিল না, সেখানে বলা হয়েছিল যে যোগ্য পরিষেবা কোনো অবস্থাতেই 30 বছর যেন অতিক্রম না করে, সেখানে একটা 5 বছরের অতিরিক্ত একটা ওয়েটেজ পরিষেবা প্রদানের ক্ষেত্রে দেওয়ার কথা বলা হয়েছিল। এবার বিষয়টা হচ্ছে যে আমি কেন 7 নম্বর পয়েন্টের বিষয়ে ব্যাখ্যা করছি না, কারণ 7 নম্বর পয়েন্টটা কিন্তু পরবর্তী সময় কিন্তু ওমিট করে দেওয়া হয়েছে এবং সেই বিষয়টা পরবর্তী যে নোটিশটা আছে 2013, সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, 8 নম্বর যে পয়েন্টটা আছে, এই 8 নম্বর পয়েন্টে কি বলেছে না, এই যে ওয়েটেজের যে বিষয়টা ছিল সেটা পেনশন ও গ্র্যাচুইটির ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র ব্যবহৃত হবে, এই বিষয়টা কিন্তু 8 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা ছিল। কিন্তু যেহেতু 7 নম্বর পয়েন্টে ওয়েটেজের ব্যাপারটা নেই, সুতরাং এই বিষয়টা আমি বিস্তারে আলোচনা করছি না। দেখুন, 9 নম্বর পয়েন্টের ক্ষেত্রে কি বলেছে না, এক্ষেত্রেও কিন্তু এই অতিরিক্ত পরিষেবার বিষয়টি উল্লেখ করেছে। আর 10 নম্বর পয়েন্টের ক্ষেত্রে কি বলেছে না, 10 নম্বর পয়েন্টটা খুব ভাইটাল না, কি বলেছে না, এই প্রকল্প কখনোই কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, না যারা স্বশাসিত বা অটোনোমাস বডি বা পাবলিক আন্ডারটেকিংয়ে স্থায়ীভাবে যোগদানের উদ্দেশ্যে ডেপুটেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সুবিধাটা, মানে এই যে ভলেন্টারি রিটায়ারমেন্টের সুবিধা তারা কিন্তু পাবেন না। তাহলে কারা পাবেন না, না যারা অটোনোমাস বডি বা পাবলিক আন্ডারটেকিংয়ে যারা স্থায়ীভাবে যোগদানের উদ্দেশ্যে যারা কাজ করছেন তারা কিন্তু পাবেন না, বাদবাকি সবাই কিন্তু পাবেন। দেখুন, 11 নম্বর পয়েন্টে কি উল্লেখ করেছে না, 11 নম্বর পয়েন্টে এই কি উল্লেখ করেছে না, 1 জানুয়ারি 1985-তে কিন্তু এই পয়েন্টটা কিন্তু বাতিলও করা হয়েছে। এখানে মূলত কি বিষয়টা উল্লেখ ছিল না, 11 নম্বর পয়েন্টে উল্লেখ ছিল যে এই যে ভলেন্টারি রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে, এই যে নোটিশটা বা অ্যাপ্লিকেশনটা যেটা করতে হচ্ছে, হ্যাঁ, তা সেইখানে যে অবশিষ্ট ছুটি ছিল, সেই ছুটির একটা কিন্তু কাউন্টিং বা যা কিন্তু একটা হিসাব ছিল, যদিও পরবর্তী সময়ে 1985-র অর্ডার মোতাবেক এটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। দেখুন, 12 নম্বর পয়েন্টে কি আছে না, 12 নম্বর পয়েন্টে মূলত যেটা বলেছে যে এই প্রকল্পের অধীনে অবসর নেওয়া কর্মচারীদের ক্ষেত্রে রুল যে 89, মানে আমাদের এই যে 1971-এর যে ডিসিআরবি আমি আগের দিন বলেছিলাম যে পেনশন এবং রিটায়ারমেন্ট বেনিফিটের যে ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটের যে সুবিধাগুলো ছিল, সেটা কিন্তু একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এখানে 12 নম্বর পয়েন্টে। কি বলেছে না, অবসর পরবর্তী বাণিজ্যিক চাকরি নিষেধাজ্ঞা প্রযোজ্য থাকবে। তার মানে অবসরের পর কোনো রকম বাণিজ্যিক চাকরিতে কিন্তু যোগদান করতে পারবে না, মানে কমার্শিয়াল কোনো রকম ইয়েতে কিন্তু আপনি যোগদান করতে পারবেন না, এটা কিন্তু পরিষ্কার করে বলা আছে। কত নম্বরে, 12 নম্বর পয়েন্টে। দেখুন, 13 নম্বর পয়েন্টে কি বলা আছে না, 13 নম্বর পয়েন্টে ওই 1971-এর যে রুল 59, সেখানে যে উল্লেখিত ছিল কি ছিল না, কিছু নির্দিষ্ট পদধারী কর্মচারীরা এই প্রকল্পের অধীনে স্বেচ্ছা অবসরের সুবিধা পাবেন না, তো সেইটাকেই কিন্তু এখানে হাইলাইট করেছে। তো
তো মূলত দেখুন এই পয়েন্টগুলো খুব হালকা পয়েন্ট, এগুলো খুব মেজর পয়েন্ট নয়। এই পয়েন্টগুলো কি মূলত এখানে উল্লেখ করা হয়েছে। আর 15 নম্বর পয়েন্টটা আমরা একবার দেখে নিই না। এই প্রকল্পের অধীনে স্বেচ্ছা অবসর অনুমোদনের আগে অডিট অফিসার কর্তৃক এই মর্মে কিন্তু একটা অনুমোদনের একটা দরকার ছিল। পরবর্তী সময়ে এই 15 নম্বর পয়েন্টটাও কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে। তাহলে মূলত এখান থেকে যে বিষয়গুলো, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উঠে এলো সেগুলো হচ্ছে 20 বছর যদি কেউ সম্পূর্ণ সার্ভিস দিয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই একটা লিখিত আবেদন বা নোটিশ তার যে কর্তৃপক্ষ তার কাছে করতে পারেন, এবং করার পর সেটা অবশ্যই 3 মাস আগে করতে হবে। এবং করার পর তিনি যদি সত্যি 20 বছরের যোগ্য সার্ভিস দিয়ে থাকেন তাহলে উনি কিন্তু অবশ্যই ভলেন্টারি রিটায়ারমেন্টের সুবিধা পাবেন। কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞার মধ্যে কোর্টে যে সমস্ত বিচারাধীন মামলা, ফৌজদারি মামলা বা অন্যান্য যে বিষয়গুলো আছে আমি বললাম, আগেই উল্লেখ করলাম, সেগুলোর ক্ষেত্রে সেগুলো অনুমোদন সাপেক্ষ। সেগুলো অনুমোদন পেলে অবশ্যই পাওয়া যাবে, নাহলে কিন্তু পাওয়া যাবে না। এটা কিন্তু মূলত উল্লেখ আছে। আর রিটায়ারমেন্টের পর পেনশন সংক্রান্ত যে যাবতীয় সুবিধা, গ্র্যাচুইটি যে সুবিধা, সেই প্রত্যেকটা সুবিধাই কিন্তু পাওয়া যাবে। এবার আমি আপনাদের সামনে এই যে 2013 যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আমি হালকা করে তুলে দিচ্ছি। দেখুন ওখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে ওই যে প্যারা নম্বর 15, মানে ওই যে অনুমোদনের যে বিষয়টা, কোন অনুমোদন না, যারা স্বেচ্ছা অবসরের জন্য অনুমোদন নিতে চাইছেন তাদেরকে অডিট অফিসার কর্তৃক একটা কিন্তু অনুমোদনের ব্যাপার ছিল, তো সেইটাকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। আর 7 নম্বরে ওই যে ওয়েটেজের যে বিষয়টা ছিল, মানে এক্সট্রা যে 5 বছরের যে ওয়েটেজ, সেটাকেও কিন্তু এই 2013 যে বিজ্ঞপ্তি সেটার ভিত্তিতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবার বলবেন যে এই যে 13 যে বিজ্ঞপ্তি সেখানে 7 নম্বর প্যারা বা ওয়েটেজটা কেন তুলে দেওয়া হলো? কারণ ভালো করে লক্ষ্য করুন যে 20 বছর সার্ভিস দিলেই কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে তিনি সম্পূর্ণ সুবিধা পাবেন। যেহেতু তিনি 20 বছর সার্ভিস দিয়ে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিচ্ছেন এবং সম্পূর্ণ সুবিধা তিনি পেয়ে যাচ্ছেন, সেহেতু এই 7 নম্বর যে পয়েন্টটা, যে ওয়েটেজ দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু গুরুত্বহীন হয়ে পড়ছে। তো সেই কারণে 2013-তে এই যে অনুমোদনের যে বিষয়টা, যে বিভিন্ন জটিলতা ছিল অ্যাপ্লিকেশন করা, সেখান থেকে যে অনুমোদন পাওয়ার যে বিষয়টা ছিল, মানে মূলত যে 15 নম্বর যে পয়েন্টটা ছিল বিভিন্ন অডিট অফিসার কর্তৃক যে অনুমোদনের যে বিষয়টা ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, এবং তার সাথে ওয়েটে যে বিষয়টা তুলে দেওয়া হয়েছে। কিন্তু প্রপার ওয়ে হচ্ছে আপনি যদি 20 বছর সার্ভিস কন্টিনিউ করেন, যোগ্য পরিষেবা দেন, আপনাকে আপনার কর্তৃপক্ষর কাছে 3 মাস আগে একটা নোটিশ বা অ্যাপ্লিকেশন করতে হবে। সেখান থেকে অনুমোদন পেলে, অনুমোদিত হলে আপনি ভলেন্টারি রিটায়ারমেন্ট পাবেন। গ্র্যাচুইটি পেনশন থেকে সমস্ত সুবিধা কিন্তু আপনি পাবেন। তা এই ছিল মোটামুটি পশ্চিমবঙ্গের আপাতত রুলস, তার একটা জিস্ট করে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। যারা যোগ্য পরিষেবা পেয়েছেন, পাচ্ছেন, ভবিষ্যতে সুযোগ নিতে চান তারা অবশ্যই নিতে পারেন। এই ছিল মোটামুটি, খুব সংক্ষেপে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে 2019-এর রূপা অনুযায়ী কী কী সুযোগ সুবিধার পরিবর্তন হয়েছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দেবো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।